আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, উইথ ইউর হোস্ট এস এম শাফায়েত। আজকে আমরা স্টুডিওতে এমন একজনকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি, যিনি সংযুক্ত আরব আমিরাতে একজন সাধারণ প্রবাসী হিসেবে এসেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। যখন আমরা টিকটক, ফেসবুক, টুইটার থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মকে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল বা বিভিন্নভাবে ব্যবহার করছি, আমাদের নিজেদের বিভিন্ন ভিডিও শেয়ার করছি, বিভিন্ন পোস্ট শেয়ার করছি, ঠিক এমন সময় তিনিও নিজের পোস্ট, ভিডিওস বা বিভিন্ন ধরনের কন্টেন্ট তিনি শেয়ার করেন। তবে তার পলিসিটা একটু ভিন্ন। তিনি এর মধ্যে দিয়ে নিজের বিজনেসকেও রান করেছেন এবং সাধারণ প্রবাসী থেকে একজন ব্যবসায়ী হিসেবে নিজের সুনাম ছড়িয়েছেন এবং জনপ্রিয় হয়ে উঠেছেন প্রবাসীদের কাছে। স্টুডিওতে রয়েছেন জনাব নুরুল আবসার। আসসালামু আলাইকুম নুরুল আবসার ভাই, ওরফে ডিপজল ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরুল আবসার ভাইকে অনেকে ডিপজল হিসেবে চেনেন। নুরুল আবসার ভাই টিকটক, ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ডিপজল নামেও একটি নিকনেমে তিনি পরিচিত। প্রথমেই শুনতে চাই, কেন আপনি ডিপজল? আমি ডিপজল আমি নিজেও জানি না কেন আমি ডিপজল। আসলে এটা বেসিক্যালিভাবে আমি কিছু আগে কন্টেন্ট করতাম ফ্রেন্ড সার্কেলদের সাথে। তারা কি করলো যে তখন আমি মিজু আহমেদের ডিপজলের এরকম কিছু আমি ডায়লগ করতাম। তো সেক্ষেত্রে আমি ওই ডিপজলের পার্টটা একটু বেশি করতাম। তখন থেকে ওই যে ডিপজল নামটা ছড়িয়ে পড়ে। এরপরে তো বেশ জনপ্রিয়তা পেলেন ফেসবুকে, ইউটিউবে, টিকটকেও আপনার পথ চলা রয়েছে। ওই নামেই চিনি, আমার নিজ নামে চিনেন আমাকে কেউ। হ্যাঁ। তো এই জিনিসটাকে আপনি কিভাবে ঠিক শুরু করলেন, কিভাবে সেটাই শুনবো। তারপরে শুনবো ব্যবসায় কিভাবে এই বিষয়টিকে কাজে লাগান আপনি। আমি আলহামদুলিল্লাহ এর ফাঁকে নামের কারণে, এই নামটা দিয়ে আমি অনেকে মনে করি নামটা মনে হয় অনেক কাস্টমার আমার দোকানে যখন আসে তারা আমাকে ডিপজল বলতে সাহসটা পায় না, তো অনেকে আবার বলে ফেলে। তো আমি ওনাদেরকে বলি, যাই ভাই আপনারা যে নামে আমাকে ডাকেন সেই নামে আমি খুশি, ঠিক আছে, আপনারা তো এই নামেই চিনেন আমাকে। তখন বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, না আমি প্রথমে মনে করছি আপনি কিছু মনে করবেন কি না। আমি বলছি না মনে করবো না, বলেন ডিপজলই বলেন, এইটাই। আর আমার যথেষ্ট পরিমাণ আমি ভালোবাসা পাচ্ছি কাস্টমারের কাছ থেকে। আমার প্রিয় প্রবাসী ভাইরা যে কয়জন এখানে প্রবাসীরা আছে, শুধু এমারাত না, সৌদি, ওমান, তারপর মস্কট, হ্যাঁ, যেখান থেকে যে কাতার পর্যন্ত, মিডল ইস্টের দেশগুলো আর কি। অনেক ভাইদেরকে তো আমি আসলে দুঃখ প্রকাশ করি, অনেক ভাইদেরকে আমি পাঠাতেও পারি না, মানে ওখানে সিস্টেমটা এখনও চালু করিনি। তবে চালু করার আমি সামনে এগোচ্ছি, মানে সিস্টেমটা চালু করার জন্য আমি আগাচ্ছি সামনে। আফসার ভাই, আপনি আসলে এই প্রবাস জীবনে যাত্রা শুরু করেছিলেন কিভাবে পাড়ি জমালেন, কি কাজ নিয়ে এসেছিলেন সর্বপ্রথম? আমি সর্বপ্রথম কাজে এসেছি অফিস বয়ের কাজে। আমি আবুধাবি মিডিয়াতে রেডিও মির্চি 97.3-তে কাজ করেছি। ওখানে অফিস বয়ের কাজে আসছি। পরে আমাকে ওখান থেকে 3 মাস যাওয়ার পর আমাকে মেসেঞ্জারে করে ফাইলের মধ্যে, পরবর্তীতে গিয়ে আমি ওখানে একটা তখন ওখানে বাঙালি কেউ ছিল না, আমি একজনই ছিলাম বাঙালির মধ্যে। তখন এরা একটা আমাকে সুযোগ করে দেয় যে টকিং করার জন্য, যে বাংলায় কিছু ফান করার জন্য রেডিওতে। তখন আমি কিছু ফান করি ওখানে, হ্যাঁ, মানে বাংলা হঠাৎ করে বাংলা কণ্ঠ কেউ শুনলে প্রবাস জীবনে তাদের একটু ভালো লাগে, হিন্দির মাঝে মধ্যে। তখন আমি ওখানে করি। এরপর আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে কিভাবে ব্যবসা শুরু করলেন? আপনাকে দেখা যায় আপনি বিভিন্ন কন্টেন্ট বানান, পাশাপাশি আপনাকে দেখা যায় যে বিভিন্ন বিজনেস প্রমোশনও করছেন। এই দুটি বিষয়কে কিভাবে একত্রিত করলেন? আসলে আমি বিজনেস প্রমোট করতে বলতেছি, আলহামদুলিল্লাহ ওয়াদি মারহাবা আমাদের একটা প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে আমি চালানোর চেষ্টা করতেছি এবং কি আমাদের মজিদ ভাই পুরা হ্যান্ডেলিং এখানে একটা সিস্টেম করে দিছে আমাকে। ও মজিদ ভাইয়ের কারণে আজকে আমি প্রতিটা প্রবাসীদের আমি মানে হেল্প করতে পারছি। জানি না অনেক ভাইয়েরা, অনেক প্রবাসীরা এটা প্রতারিত হচ্ছে অনেক জায়গায়, আপনারা তো দেখেছেন অনেক জায়গায় প্রতারিত হচ্ছে। তো আমি চাই আমাদের
ওয়াদি মারহাবাত থেকে সবাই একটা ভালো প্রোডাক্ট নিক, ভালোভাবে ইউজ করুক। আমি আরেকটা অপশন দিয়ে দিচ্ছি, অপশনটা হয় না মোবাইলের মধ্যে 1 বছর ওয়ারেন্টি নিল, সেটা কিন্তু খারাপই হয় স্বাভাবিক। আবার এটাও হয় 1 বছরের ওয়ারেন্টি দিয়ে 10 বছর ইউজ করতেছে, এরকমও হয়। তো সেক্ষেত্রে আমি অপশন দিছি, ভাইয়া আপনাদের মোবাইলের যদি কোনো সমস্যা দেখা দেয়, আমি ডিপজল আসি, আপনারা আসবেন আমার কাছে, মোবাইলের সমস্যা সমাধান আমি করব। সব মিলিয়ে আসলে এই যে ডিজিটাল মার্কেটিংটাকে আমরা যেটি দেখি যে আরব আমিরাতে বা বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় প্রবাসীরা নানাভাবে পপুলার, তারা কিন্তু বিভিন্ন কন্টেন্ট বানান ফেসবুকে। তবে ডিজিটাল মার্কেটিং হিসেবে খুব কম মানুষকে এটি ব্যবহার করতে দেখা যায়। তো যারা এই ডিজিটাল মার্কেটটিকে ব্যবসায়িক খাতে ব্যবহার করতে চায়, তারা কিভাবে আসলে শুরু করতে পারে? আমি সবাইকে একটাই কথা বলবো, যারা ফানি কন্টেন্ট করে বা এমনি ভয়েস কন্টেন্ট করে, হ্যাঁ, স্যাড কিছু করে, সবাইকে বলবো আপনারা শুধু এটা নিয়ে পড়ে থাকলে হবে না, এর ফাঁকে আপনারা আপনাদের বিজনেস কিছু চালু করেন। একটা কিন্তু টি শার্টে বিক্রি করতে পারে যদি চাইলে, হ্যাঁ। আপনারা আমি দেখতেছি অনেক এখানে আমাদের দুবাইতে অনেক পপুলার কন্টেন্ট ক্রিয়েটর আছে। তো তারা চাইলে চাকরির মাঝামাঝি, চাকরির মাঝামাঝি তারাও চাইলে একটা বিজনেস শুরু করতে পারে। তো বিজনেস শুরু করার প্ল্যানটা হচ্ছে তাদের যে মেধাটা আপনারা ওই যে কন্টেন্টে ঢুকাচ্ছে, সেটা বিজনেসেও ঢুকাক আমি চাই। যেমন আমি শুধু মানুষকে হাসাই না, আমি মানুষকে হাসাই এবং মানুষের সাথে আমি পড়ে থাকি হেল্পের জন্য। আমি প্রতিটা মানুষকে, আমি আলহামদুলিল্লাহ আমার কাছে যেই কজন আসছে, আপনি অবশ্যই জান, যেই কজন আসছে সবাইকে আমি কম বেশি চাকরি দিয়েছি। এবং আমার কাছে যেই কজন আসছে চাকরির জন্য, আলহামদুলিল্লাহ আমি চাকরি দিই। আমি তাদেরকে সবসময় ভালো টিপসটাই দিই, আপনারা কি করবেন, এভাবে কন্টেন্ট করলে হবে না। আমার সাথে কেন সেলফি তুলতেছে মানুষ, আপনার সাথেও তোলার জন্য সে চেষ্টাটা আপনিও করুন, যে সেই মানুষটি যেন আপনাকে দেখেও আপনার সঙ্গে ছবি তুলতে চায়। আপনি সংযুক্ত আরব আমিরাতের ইউজড মোবাইল মার্কেটে কাজ করছেন একটা দীর্ঘ সময় ধরেও, এবং আপনার ব্যবসায়িক খাতটা বর্তমানে ইউজড মোবাইল মার্কেট। তো এই দেশের ইউজড মোবাইল মার্কেটটাকে কেমন দেখছেন? আমি এই দেশের ইউজড মোবাইল মার্কেটটাকে আমি যথেষ্ট পরিমাণ ভালো মনে করতেছি। এবং যেহেতু আমরা এই ইউজ দিয়ে আমরা শুরু করি, আমরা ইউজ মোবাইল বিক্রি করি না, এই ইউজটার প্রতি আমাদের ধারণাটা বেশি। ব্র্যান্ড নিউয়ের প্রতি আমাদের ধারণাটা থাকবে না, কারণ আমরা ইউজটা আমরা দেখতেছি, ওপেন করে দেখতেছি, সিস্টেম দেখতেছি, সব কিছু দেখার পর ওই মোবাইলগুলো আমরা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসি। তখন আমরা একটা কাউকে যদি মানে মোবাইলটার কতটুকু থাকে, পাওয়ার থাকে, সেটা আমরা ভিতর থেকে বলে দিই, ভাই এটাই নিয়ে যান, এটাই ভালো হবে, কারণ এটা আমার হাতের টাচ, আমার দেখা, আপনি এটা নিয়েই ইউজ করতে পারবেন। সো আমি প্রবাসীদেরকে একটাই কথা বলবো, ইউজড মোবাইল আমাদের থেকে নেবেন, ঠিক আছে, কোনো ভয়ের কোনো কারণ নেই, নির্ভয়ে আপনি ইউজ করবেন। যদি সমস্যা হয় ডিপজল ভাইয়ের কাছে আসবেন। আর ওয়াদি মারহাবা এমন একটা প্রতিষ্ঠান আপনাদের জন্য খুলছে, কারণ ওয়াদি মারহাবাতে আপনারা এমনভাবে আচরণ পাবেন, আপনি তো জানেনই অবশ্যই, যারা আসতেছে সবাইকে আমি কেমন সার্ভিস দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার এখনও পর্যন্ত আমি একটা ভিডিও আপলোড করছি, যে আপনাদের কোনো অবজেকশন থাকলে আমাকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানান। আলহামদুলিল্লাহ কোনো ব্যাড কমেন্ট আমি দেখি নাই। হ্যাঁ, অনেক দিন ধরেই আপনি এখানে কাজ করছেন এবং যে অভিজ্ঞতার কথা বলছেন, এবং সেই অভিজ্ঞতার আলোকে একজন প্রবাসী যদি আপনার মতো ব্যবসায়ী এবং উদ্যোক্তা হতে চায়, এভাবে কাজ করতে চায়, সেক্ষেত্রে আপনি আসলে কি পরামর্শ দেবেন, কিভাবে সে শুরু করতে পারে? আমি পরামর্শ দেব, আমার মতো যদি এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানে আসতে চায়, তাহলে তাদেরকে বলবো, এই যে টাকাটা এখানে ইনকাম করতেছে সেটা কাজে লাগাক। ফ্যামিলিতে কিছু টাকা দিয়ে, আর কিছু যেই টাকা আমি দেখতেছি এখানে কম বেশি, কিন্তু ইউএর মধ্যে কিন্তু টাকা কিন্তু কম কামাচ্ছে না, কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু কম কামাচ্ছে, ফেসবুকেও কামাচ্ছে, সব জায়গায় কামাচ্ছে। তো টাকাটা একটু সেভ করে রেখে, বেশি না 1 বছর সেভ করে রাখলে তারপর একটা প্রতিষ্ঠান দেওয়া, ছোটো থেকে বড় হোক, আস্তে আস্তে ধাপে ধাপে উঠতে পারবে। প্রত্যেকটি জিনিসেরই দুটি দিক থাকে, একটি হচ্ছে নেগেটিভ, একটি পজিটিভ। তো আমরা পজিটিভ দিকগুলো নিয়ে কথা বললাম, কন্টেন্ট ক্রিয়েশনস, ডিজিটাল মার্কেটিং এবং ওভারঅল আপনি যে মাধ্যমে বর্তমানে পপুলার,
এই সেক্টরটিতে আসলে নেগেটিভ বিষয় আপনার চোখে কি পড়েছে? মানে আমার নেগেটিভ অনেক বিষয় আছে যে এই ব্যাপারগুলো নেগেটিভ মনে হয়েছে আপনার কাছে। টিকটকারদের অনেক বিষয় আচ্ছা থাকে, আচ্ছা ইউটিউবারদের অনেক হ্যাঁ, বিষয় থাকে। টিকটকারদের একটা জিনিস আমার নেগেটিভ সবসময় পড়ে, যে তাদের থেকে এটা মনে রাখতে হবে তোমাকে ভাইরাল করছে কে? জনতা। হ্যাঁ, তাদের তাদের সাথে একটা অ্যাটিটিউড দেখানোটা আমি মোটেও গ্রহণযোগ্য মনে করি না। আর অ্যাটিটিউড, আর একজন টিকটকার কখনো সেলিব্রিটি হিসেবে দাবি করতে পারে না, কারণ ভালোবাসার মানুষ হয়ে থাকতে হবে তাদের থেকে সবসময়। আমি অনেককে দেখছি একটু অ্যাটিটিউড পার্সন হয়ে পরে যখন সে ভাইরাল হয়ে যায় বা উপরে চলে যায়, ওটা কিছু না। ওটা ভাইরাল কে করছে সেটাই তো দেখতে হবে। ওই মানুষটাকে আমার থেকে বুকে জড়াতে হবে প্রথমে, তারপর আমি সেলিব্রিটি। আমি যদি ওই মানুষটাকে যদি আমি বুকে জড়াতে না পারি, ওই মানুষটা, যে মানুষটার কারণে আমি এখানে আসছি, আমি ওই মানুষটাকে তো ধাক্কা দিতে পারবো না। তো সেটা কিছু অ্যাটিটিউড পার্সন আমি দেখেছি ইউটিউবার, ফেসবুকের, তার টিকটকের মধ্যে। দ্যাটস ইট। না, আসলে অনেকের মনে হতে পারে আজকে যে এরকম আমাদের পডকাস্টে একজন আমি বলবো, অনেকে আপনাকে টিকটকার ডিপজল ভাইও বলতে পারে। আমিও যদি বলি যে একজন টিকটকারকে আমি কেন আমার অনুষ্ঠানে নিয়ে আসলাম, তো সেই উত্তরটা আমি এইভাবে দিতে চাই। আসলে আমি আপনাকে ঠিক টিকটকার হিসেবে দেখি না, একজন ডিজিটাল মার্কেটার হিসেবে দেখি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ে আপনার যে দক্ষতা, ফান করতে করতে একটি বিষয়কে আপনি এমনভাবে ছড়িয়ে দেন, হ্যাঁ, ফানি করে। এই ব্যাপারগুলো আসলে কিভাবে সম্ভব? এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, এটা আমাদের একটা ফান মনে হচ্ছে। আচ্ছা, অবশ্যই ফান। হ্যাঁ, এই তো, পডকাস্ট লাইক এ ফান। এই যে মানে এখন যে আমার মুখের হাসিটা আমি সবসময় রাখতে চাই। আর আমি একজন টিকটকার হিসেবে নয়, আমি একজন বিজনেসম্যান হিসেবে আসছি, যেহেতু আমাকে একজন বিজনেসম্যান হিসেবে সবাই চিনে। তো আমি চাইবো যে আমার বিজনেসের পলিসিটা আমি আপনাকে প্রকাশ করতে এবং সবাইকে প্রকাশ করতে। আমি চাইবো না আমি একজন টিকটকার, তুমি ফানি ভিডিও করো, তুমি এইটা করে সেটা, আমি এটা কখনো বলবো না। আমি ওইটাই বলবো যে যে টিকটকার ফানি ভিডিও করতেছে, সে ফানি ভিডিওর সাথে আপনি কিছু করার চেষ্টা করেন দুবাই শহরে। অনেক টিকটকারকে আমরা এখানে দেখি, বা কন্টেন্ট ক্রিয়েটর বলি তাদেরকে। টিকটক একটি মাধ্যম মাত্র। অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখি বেশ উগ্র আচরণ করতে, বা অনেক কন্টেন্ট বানাতে, যে কন্টেন্টগুলো আসলে আমাদের চোখে ততটা শোভনীয় না, আমাদের দেখতে ভালো লাগে না, বা আমরা দেখতে অভ্যস্ত না। এরপরেও বাংলাদেশি হিসেবে তারা সেই ধরনের কন্টেন্ট বানান। আপনি তাদের জন্য কি বলবেন? আমি একটা কথা বলবো, আপনার একটা ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউ হয়, যদি ওখানে 10,000 লাইক হয়, তাহলে ও 10,000 লাইক যে দিছে তারাই হচ্ছে প্রকৃত আমার ভক্ত। ভিউ এটা স্বাভাবিক, এটা আমি যখন ফরিতে যাবো স্বাভাবিক আমার চোখে পড়ে যাবে, এটা ডাজন্ট ম্যাটার করে আমার লাইকটা। ওটা আমাকে পছন্দ করে বোধহয় আমাকে আঙ্গুলের চাপটা দিয়েছে। সো এইটাই মনে করতে হবে সবথেকে, যে আমাকে কে কতটুকু ভালোবাসে। আর টিকটকারদের আমি টিকটকার কি বলবো, যারা অ্যাটিটিউড দেখাচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে বা টিকটকে, যারা অ্যাটিটিউড দেখাচ্ছে, আমি সবাইকে বলবো আপনারা এসব কাজ থেকে দূরতে থাকুন, আসুন এখানে প্রবাস জীবন। না, আমার মূল প্রশ্নটা ছিল মূলত যে টিকটকারদের আমরা অনেক কি বলবো অ্যাডাল্ট কন্টেন্ট বানাতে দেখি, বা তাদের পোশাক পরিচ্ছেদে হুট করে অনেক পরিবর্তন চলে আসে। হ্যাঁ, কিছুদিন পর পপুলার হলে আবার অনেককে দেখা যায় যে সে বাংলাদেশি, আরেক দেশের একটা মেয়েকে সে সঙ্গে নিয়ে ঘুরতেছে। সে স্বাভাবিকভাবে যা কন্টেন্ট বানিয়ে যে ভিউ পেত এতদিন, এখন তার সঙ্গে আরেকটা মেয়ে আছে, সেই মেয়ের ড্রেস আপ গেট আপ একটু থাকে না ওই টাইপের, তার কারণে ভিউটা আরো বেশি হয়। হ্যাঁ, তো আসলে এই কাজগুলোকে আপনি কিভাবে সমর্থন করেন বা কি বলেন তাদের বিষয়ে? আমি তাদের বিষয়ে একটা কথা বলবো, এসব কিছু বাদ দেন, এটা আমরা সবাই জানি। আমরা এখানে কিন্তু কচি খোকা না প্রবাস জীবনে, সবাই কম বেশি বুঝে, তাই প্রবাস করতেছে সবাই। তো এগুলি আমি স্কিপ করি, অ্যাকচুয়ালি এগুলি আমি দেখি না। আমি আমার প্রয়োজনগুলি দেখি। আমি আমার ভাই ব্রাদার আছে,
তাদের ভিডিওগুলি কন্টেন্টগুলি ভালো লাগে, তাদেরগুলি দেখি। যে মেয়েদেরকে নিয়ে যারা যেসব ভিডিওগুলি করে, এই যে আমিও করি, মাঝে মধ্যে করি, যে আমি দোকানের হিসেবে আমি দোকানের কন্টেন্টগুলি করি, আমার বিজনেস করি, তাই বলে এই নয় যে আমি কিন্তু ওই সব ধরনের অশ্লীল কিছু করব, সেটা কিন্তু আমার ধারার বাইরে। সো যারা করে আমি তাদেরকে একটাই কথা বলবো, আপনারা এগুলি স্কিপ করেন। এটা আমাদের পরিবার, আপনারও পরিবার আছে, সবাই দেখতেছে। মনে করেন না আজকে আপনি এই মেয়েটার কারণে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, হ্যাঁ, কিন্তু আপনি এই মেয়েটার কারণে একদিন অনেক দূর তলিয়েও পড়বেন। নুরুল আবসার ভাই, যদি আপনাকে বলি, আমি ওই ছেলেটার ভিডিওটা দেখি, আমি তার নাম না বলি, এবং আমার কথা শুনলে সেও বুঝতে পারবে, আবার যারা আমার কথাগুলো শুনছে তারাও বুঝতে পারবে যে ওই ছেলেটার ভিডিও আমি অনেক আগে থেকে দেখি। এক সময় সে খুব ভালো ভালো কথা বলতো, খুব উপদেশমূলক কথা, ইমোশনাল অনেক ডায়ালগ দিয়ে সে ভিডিও বানাতো, আমি সেটাকে কন্টেন্ট বলতাম। বর্তমানে ওই ছেলেটার কন্টেন্টটা এমন, সে হেঁটে যাচ্ছে, তার পাশে একটা মেয়ে, কি বলবো, তার ড্রেস সেন্স, সেটা অনেকেই যারা দেখেন, যেটা আমরা 18+ কন্টেন্ট টাইপের ধরি, এই ধরনের কন্টেন্ট বানাচ্ছে। সে হেঁটে যাচ্ছে, দুইজন একজন আরেকজনের দিকে হাসছে, স্লো মোশনে একটা ভিডিও হচ্ছে। হোয়াটস টাইপ অফ কন্টেন্ট? এটা কি ধরনের কন্টেন্ট মনে হয় আপনার কাছে? এটা আমি কন্টেন্ট মনে করি না। এটা আমি কি বলবো, আর এসব ভিডিও আমি আসলেও আমি স্কিপ করে দিই। এসব আমি মনে করি না এসব তাদেরকে নিয়ে কথা বলবো বা করবো, এটা স্কিপ করাটাই আমি মনে করি বেটার। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে যারা এখানে আমরা ফরেন জার্নালিস্ট আছি, এমনকি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, প্রত্যেকটি সেক্টরের জন্য আলাদা আলাদা লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে। এবং আপনি এই সেক্টরে যদি ভালো কিছু করেন, অবশ্যই কন্টেন্টের মতো কন্টেন্ট হয়, আপনাকে কিন্তু এই দেশের সরকার গোল্ডেন ভিসাও দেবে। সেজন্য আসলে কিভাবে কাজ করা যায়, এবং এই যে লাইসেন্স নেয়ার যে ব্যাপারটা এবং এই যে গাইডলাইনের মধ্যে আনার যে ব্যাপারটা, এভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কতটা সুযোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আপনার চোখে দেখা? আমার চোখে দেখা বলতে, সুযোগ অবশ্যই নিজের থেকেও সুযোগটা নিতে হবে। সরকার কিন্তু ওপেন করে দিছে সব কিছু। তুমি এমন কিছু করো, ভালো কাজ করো, তাহলে তো সরকার তো ওপেনই করেই দিছে। তাহলে আমরা কি করি, আমরা শুধু কন্টেন্ট নিয়ে পড়ে থাকি। কন্টেন্ট নিয়ে পড়ে না থেকে, তাহলে যে সুযোগটা একটা লাইসেন্সের, একটা যদি আমার পকেটে যদি একটা লাইসেন্স থাকে, গাড়ির লাইসেন্স, ওটার মূল্য কিন্তু অনেক, কিন্তু সেটার মূল্য আমরা দিতে পারি না। ওই যে কন্টেন্ট নিয়ে পড়ে থাকি সব সময়, ভিডিও স্লো মোশন নিয়ে পড়ে থাকি। তো আমি সবাইকে বলবো, আপনারা করেন, ভিডিও বানান, একটা প্রবাসীদের একটা টেনশন থাকে, ওইটা ভিডিও বানালে একটু টেনশনটা কমে। তবে তার ফাঁকে আপনারা কিছু করার চেষ্টা করুন। একটা লাইসেন্স, যদি লাইসেন্স না থাকে, একটা লাইসেন্স করে নিন। তারপরে এখানে তো সব সুযোগ করে দিয়েছে, এমারাতের সরকার সব কিছু করে দিয়েছে, আর কি করবে? খুবই ভালো কথা বলেছেন যে এখানে আসলে সুযোগ সুবিধা অনেক আছে। এখানে সম্প্রতি ক্রিয়েটরস হেডকোয়ার্টার নামে একটি কন্টেন্ট ক্রিয়েটরসদের জন্য প্ল্যাটফর্ম চালু হয়েছে, যেখানে আপনি চাইলে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং অ্যানাবেলার হিসেবেও আপনি জয়েন করতে পারবেন। এবং এই দেশে মিডিয়া অফিস এবং দুবাই প্রোডাকশন সিটি সরাসরি এটি নিয়ে কাজ করছে, যেখানে কন্টেন্ট ক্রিয়েটররা চাইলে নিজেদের নিবন্ধিত করতে পারবে, এবং খুব ভালো কন্টেন্ট হলে, যে কন্টেন্টের মাধ্যমে ওয়েল এবং গুড ট্রাফিকিং আসে, তাদেরকে কিন্তু গোল্ডেন ভিসা দিবে। আমি অবশ্যই আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভালোভাবে এগিয়ে যান, এবং আপনার মতো যেন কন্টেন্টকে কাজে লাগিয়ে, ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ব্যবসায় সফলতা আনতে পারে। আবসার ভাই, আমরা অনুষ্ঠানের অনেকটাই শেষ পর্যায়ে, আসলে শুনতে চাই আপনার জীবনের 2-1টি না বলা কথা, যেগুলো প্রকাশ করা হয়নি। আমার জীবনের না বলা কথা যদি প্রকাশ করা হয়নি, এখন অনেকে, যদি আমি এখন প্রকাশ করি, তাহলে অনেক আপুরা সেটা কষ্টও পেতে পারে। বিয়ে করেছেন আপনি? হ্যাঁ, আমি বিয়ে করেছি। তো আমি সবাইকে বলবো, কষ্ট পাবেন না। আমি বিবাহিত, আমার 3টি মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। আমি 3টি জান্নাতের মালিক, আলহামদুলিল্লাহ। তো আমি চাই সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার পরিবার নিয়ে আমি সবসময় হ্যাপি থাকতে পারি। মাশাআল্লাহ। তারপরেও আপনার অসংখ্য নারী ভক্ত, পুরুষ ভক্ত কম নয়, দুইটাই আছে। আর কি অভিজ্ঞতা আছে প্রবাস জীবনে, যে জিনিস
প্রবাসটি আপনাকে আবেগতাড়িত করে? আমার প্রবাস জীবনে অভিজ্ঞতা বলতে কষ্ট আর সুখ দুইটাই আছে। কষ্টটা একটু শুনি। এতক্ষণ সফলতা বা সুখের কথা তো অনেক হলো। কষ্ট পেয়েছি, কষ্ট বলতে ছোট থেকে অনেক কষ্ট, মানে কি বলবো যে স্কুল থেকে ঘরে যাওয়াটা খুব কঠিন ছিল আমার, আবার স্কুল থেকে ঘরে ফেরাটাও খুব কঠিন ছিল। যদি বলতে যাই শেষ করতে পারবো না। আপনার স্টুডিওতে আরও আমাকে 1 ঘন্টা সময় দিতে হবে। সো এখন তো টাইমিং শেষ, তো আমি এইটুকু সংক্ষিপ্তভাবে বলে দিই, হ্যাঁ আমিও কষ্ট করে আসছি এই পর্যায়ে, অনেক কষ্ট। সো আমি চাই আপনারা আমার মতো কেউ কষ্ট না করেন, এভাবে সফলতা অর্জন করেন, মানুষের ভালোবাসা অর্জন করে নিন এবং সবাই যেন আপনার সুনাম করতে পারে। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আবারও অন্য সময় কথা হবে আপনার সঙ্গে। আপনাকে রূপালী বাংলাদেশ পডকাস্ট দুবাই শো এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আপনার ব্যবসার উত্তরোত্তর সফলতা কামনা করি এবং আপনার সমাদৃতি ছড়িয়ে পড়ুক বিশ্ব থেকে বিশ্ব পরিমণ্ডলে, সেই কামনা রইল আপনার প্রতি। দর্শক, আপনাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো এর সঙ্গে থাকার জন্য। পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট। আমি SM সাফায়েত আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল মার্কেটার জনাব নুরুল আবসার। আমরা আবারও পরবর্তী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে বাঁচবেন, সেই কামনায় শেষ করছি আজকের দ্য দুবাই শো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।